দর্শক, আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। সবার জন্য রইল শুভেচ্ছা। কানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সৌমিতা। একটি হারানো দিনের গান দিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। প্রথম দেখার শুভক্ষণে তোমার ক্ষণে ভালো লাগায় আমার যে ফুল রাঙিয়ে তোলা, লাগুক দোলা, লাগুক দোলা। যা কিছু মন দিক না আমায় শূন্য করে, তোমার স্বপন দেয় যদি সে সুধায় ভরে, সুধায় ভরে। যা কিছু মন দিক না আমায় শূন্য করে, তোমার স্বপন দেয় যদি সে সুধায় ভরে, সুধায় ভরে। হৃদয় আমার জানি জানি শোনায় কি যে গভীর বাণী, হৃদয় আমার জানি জানি শোনায় কি যে গভীর বাণী। তোমার ক্ষণিক আশারও লাগি আমার চির দুয়ার খোলা, লাগুক দোলা, লাগুক দোলা, লাগুক দোলা, লাগুক দোলা। আমার গানে তোমার মনে, আমার গানে তোমার মনে লাগুক দোলা, লাগুক দোলা। ভোলা পথের পথিক হেন, ভোলা পথের পথিক হেন। বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বোম হোক ভারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে। চাঁদের শতক আজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। ইস্পাতে কামানেতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এলো হের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে, ক্ষয়িত গলিত হয় মাটিতে, মাটির মাটির যুগ ঊর্ধ্বে। দিগন্ত মৃত্তিকা ঘনায়ে আসে ওই চেয়ে দেখো বন্ধু,
কাস্তেটা রেখেছ কি সানায়ে, এ মাটির কাস্তেটা বন্ধু। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী কেন্দ্রিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোস্তাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী সম্প্রতি কানাডায় এসেছিলেন এবং বাংলা টেলিভিশন কানাডায় আমন্ত্রিত হয়েছিলেন। আমাদের স্টুডিওতে তার সঙ্গে কথা বলেছেন আরিফা ফারহাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের অতি প্রিয় শিল্পী সামিনা চৌধুরী। সামিনা, তুমি কেমন আছো? এই মুহূর্তে তো খুবই ভালো আছি, কানাডাবাসীদের সাথে আছি। একটা কথা বলে রাখা দরকার যে সামিনা আমার একদম ছোটবেলার বন্ধু, সেই কারণে ওকে কিন্তু আমি তুমি বলে সম্বোধন করছি। তো কানাডাতে তুমি তো অনেকবার এসেছো, তো তোমার কেমন লাগছে এবার এসে? কানাডা আমার প্রতিবারই ভালো লাগে। আসলে আমরা যখন বাইরে অনুষ্ঠান করতে যাই তখন তাদের আতিথেয়তা, তাদের আন্তরিকতা, তাদের দেশের প্রতি যে ভালোবাসাটা, ওটা দেখে আমরা সব জায়গায় খুব ভালো বোধ করি। তো কানাডাতেই নিয়ে তো যেহেতু 4 বার আসলাম, এবার একটু ডিফারেন্ট, কারণ আমি একটু আরো কয়েকটা জায়গায় গেছি এবং প্রত্যেকের এত ভালোবাসা পেয়েছি যা বলার মতো না। খুবই ভালো না, লাগছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, তোমাকে এত কাছে থেকে পেয়েছি। বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী মাহমুদুর নবীর মেয়ে তুমি, তো তোমার এই যে ব্যাপারটা, বাবার যে প্রভাবটা তোমার উপর কিভাবে পড়েছে, বিষয়টাকে আমি কিভাবে দেখছো? হ্যাঁ, বিষয়টাকে কিভাবে দেখছো? না, অবশ্যই একটা শিল্পী, সে এত একজন কিংবদন্তি শিল্পী, হ্যাঁ, তার মেয়ে আমি, এটা তো আসলে আল্লাহর দান। আমার বাবা মায়ের মেয়ে, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়, যে আমি আমার মা বাবার সন্তান। এবং আব্বার গানের কি মানে আমি তো মনে করি আমরা কিছুই পাইনি তেমন। আব্বার যে গলাটা ছিল, এবং আমার মাও গান করেন, হ্যাঁ করতেন, তো তাদের কণ্ঠের তেমন কিছুই পাইনি। ছিটা ফোটা যা পেয়েছি সেটা আমার ভাগ্য বলবো। যে এই বিষয়টাকে আমি দেখি যে বাবা মায়ের মেয়ে হয়েই বোধহয় আমি আরো কিছু একটা পেয়েছি আর কি। এবং এর প্রভাব আমার উপরে এইভাবেই পড়েছে, আমার বাবার যত আদর্শ ছিল, আমার মায়ের যত আদর্শ আছে, সেগুলোকে আমি অ্যাডপ্ট করার চেষ্টা করেছি। এবং আমার শিল্পী জীবনেও এবং আমার ব্যক্তিগত জীবনেও আমি আমার গানের জীবনটাকে মনে করি গানের সাথে আমার ব্যক্তিগত জীবনটা ওতপ্রোতভাবে জড়িত। এবং আমার বাবা মায়ের এই নীতি আদর্শ, আব্বার যে সাধনা, আব্বার যে স্টাইলগুলি গান গাওয়ার, সবগুলোই আমি অ্যাডপ্ট করার চেষ্টা করি। তোমার গান শুনলে সেটা বোঝা যায়, তোমার তার প্রভাবটা। করি আর কি। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখনই তোমার অনুষ্ঠানে আমি গিয়েছি, দেখেছি তোমার অনেক জনপ্রিয় গান। এটা সাধারণত হয় না, অধিকাংশ মানুষের খুব কম সংখ্যক জনপ্রিয় গান থাকে, কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা একেবারে আলাদা। এটা কিন্তু আমার বন্ধু বিনয় অতিরিক্ত আমার বন্ধু বলে মনে হয়। না না, সেটা একেবারে না, আমি একেবারে সত্যি কথা বলছি। এবং সেখানে তোমার বাবার গান, পুরনো গানগুলো কিন্তু তোমাকে গাইতে বলা হয় সব সময়, দেখেছি। এবং এটা যে আমার, এটা খুব ভালো লাগে আসলেও। আমার কত বড় পাওয়া, কারণ আমার মনে হয় আমার আব্বা এখন থাকলে নিশ্চয়ই বুঝতে খুব খুশি হতেন। এত শ্রোতা আমার আব্বার রয়ে গেছে। দেশের সঙ্গীত জগতে এখন যে একটা অস্থিরতা চলছে, এটাকে তুমি কিভাবে দেখো? না, আসলে অস্থির অবস্থা আসলে আমাদের, দুঃখজনক হলে আমাদের টোটাল দেশেই এখন একটা অস্থির অবস্থা, সেই সব দিক থেকে, রাজনৈতিক, আর্থিক, তারপরে সামাজিক, সাংগীতিক। তো অস্থির অবস্থাটা চলছে,
এবং গানের অনেক ক্ষেত্রেই আসলে আমরা এখন সবাই সেলিব্রিটি হয়ে গেছি। দর্শক শ্রোতা একটু পাওয়াটা সবাই শিল্পী হয়ে গেছে, হয়ে যেতে চায়। তো শিল্পী হওয়া তো আসলে এত বড় ব্যাপার নয়। গায়িকা হওয়া যায়, গায়ক হওয়া যায়, কিন্তু শিল্পী হতে হলে, হ্যাঁ শিল্পী হতে হলে তো অনেকগুলো স্টেপ পার হতে হয়। যেমন প্রথমত কণ্ঠ থাকতে হবে, দ্বিতীয়ত গাওয়ার ভালো সাধনা থাকতে হবে, বিনয় থাকতে হবে, অহংকার ছাড়া থাকতে হবে, নিরহংকার হতে হবে, মন পরিষ্কার থাকতে হবে, পরিষ্কার হতে হবে। তো এই স্টেপগুলো পার হওয়া এত সহজ না আসলে। যার জন্য অস্থিরতা আছে। সব কেউ গান গাইতে না পারলেও অনেকেই গান গাওয়ার চেষ্টা করছে। গান গেয়ে মেশিন টেশিন দিয়ে গান গেয়ে হিট হয়ে যাচ্ছে, তারপরে তারা বিদেশে চলে যাচ্ছে গান গাইতে, হ্যাঁ, তারপরে এখানে ওখানে গান গাইছে। এত সহজ তো নয় এগুলো, এই জন্য অস্থিরতাটা বেড়েই যাচ্ছে ক্রমশ। আমি আরেকটা জিনিস তো তোমার খেয়াল করেছি যে তোমার গান একটা জিনিস দেখা যায় যে অনেক স্লো গান তুমি গাও, অথচ মানুষকে তুমি ধরে রাখতে পারো। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এটা অনেকের ক্ষেত্রে আমি দেখি যে এই জিনিসটা একটা অনুষ্ঠানে গেলে সবাই ফাস্ট গান শুনতে চায়, কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা দেখা যায় না। এটা আমার, আমি যেটা গাইবো আমার কনফিডেন্সের লেভেলটা তখনই আমার বাড়বে যখন আমি নিজের ব্যাপারে নিজেকে সেভাবে তৈরি করে রাখবো যে আমি স্টেজে ওঠার পর বা আমি একটা গান গাইবার পর আমি যেটাই গাবো বা আমি যেভাবে পরিবেশন করব সেটার মধ্যে কোনো ভেজাল থাকবে না। সেটা ফাস্ট গানই হোক, স্লো গানই হোক, আমি মানুষকে 100% পিওর জিনিসটা দিব, মানুষ সেটা নিতে বাধ্য হবেই। হ্যাঁ, সেটা যেমনই হোক না কেন। তো সে স্লোগান ফাস্ট গান বলে কিছু না। হ্যাঁ, এটা হচ্ছে যে মানুষের কে কিভাবে কোন জিনিসটা ভালোভাবে দেয় সেটাই বলছি যে গান হয়তো বা তোমার গায়কের কারণে আমার মনে হয়, যেটা আমার কাছে মনে হয় গায়কের কারণে হয়তো অনেক গান অনেক বেশি মনে ধরে বা ভালো লাগে। আমরা অনেকগুলো রিয়েলিটি শোতে তোমাকে প্রধান বিচারক হিসেবে দেখতে পাই, যেগুলো আমাদের খুবই পছন্দের। তো এই অনুষ্ঠানের সুফল এবং কুফল সম্পর্কে তোমার কি মতামত? না, সুফল তো অবশ্যই আছে। সুফলগুলো হচ্ছে যেমন বাংলা গানের একটা চর্চা খুব বেড়ে গেছে, যেটা আমরা 5 থেকে দেখছি। যখন ক্লোজ আপে আমি আসি তখন থেকে বাংলা গানের যে একটা চর্চা করা, আমাদের দেশে তো পাশের দেশের একটা মানুষের একটা প্রীতি আছেই। তারা আমাদেরকে ডাকুক না ডাকুক, বাংলাদেশের বাংলা কিছু দর্শক শ্রোতার একটা অভ্যাসই আছে যে বিদেশি গানের প্রতি একটা প্রীতি আর কি। তো এই অনুষ্ঠানগুলো করাতে না বাংলা গানের একটা চর্চা আবার বাড়লো। তো তার এটাই সবচেয়ে বড় সুফল বলে আমি মনে করি। এবং তারপরে তো ছেলেমেয়েরা গান তুলতে চায়, এখন ভালো গান করতে চায়, একটা প্র্যাকটিস বেড়েছে, এটা ওটা অনেক মানে খুব ভালো। এবং আমি মনে করি যে এই অনুষ্ঠানগুলোতে আমাদের কালচারটা অনেকখানি সমৃদ্ধ হবে এইভাবে যে মানুষ আরো সে প্রতিযোগিতার জন্যই হোক আর যে জন্যই হোক তারা বাংলা গানগুলো চর্চা করে এবং ঠিক মতো শিখছে তারা, সেটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, আর কুফল যদি বলো, তবে যারা বের হয়ে এসছে তারা এসেই কিন্তু ওই যে বললাম যে এত সহজ নয়, তাদের মধ্যে কিছুটা অহংকার এসে যায়, তারপরে তারা আর প্র্যাকটিস করে না, হ্যাঁ, না করে অনুষ্ঠানে যাওয়ার একটা টেন্ডেন্সি, বিদেশে ট্যুর করা, সিডি বের করা whatever। তো এগুলো হচ্ছে যে একটু তারা যদি আরেকটু প্র্যাকটিসটা করে যায় বা তারা যদি একটু ধৈর্য ধরে তাহলে আমার মনে হয় সুফলটা বাড়বে। সেটা না করে অনেকেই মানে অহংকার করে ফেলে, তো অহংকার করলে তো বেশি দিন আর টেকে না। সেটা আমাদের জন্য স্যাড, কারণ আমরা বের করে আনছি, তারপরে সেটা ধরে রাখে না আর কি। সেটাই, কারণ চর্চাটা বা তাদেরকে শেখানোর দায়িত্বটা এখন কোন দিকে বর্তাবে সেটাও একটা প্রশ্ন। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনারা তো তারপরে আর দেখেন না। আমাদের তো আসলে বিচার করা পর্যন্তই কাজ, তারপরে তো দেখাও হয় না। তারপরে যদি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে হ্যাঁ আপনারা এটার গ্রুমিং এ থাকেন, তাহলে কিন্তু আমরা সেটা করে দিতে পারি। তো আমাদের তারপরে আমি এক্সট্রা কেয়ার নেই, যেমন বাচ্চাগুলোর আমি এক্সট্রা কেয়ার নেই, নিজে থেকেই নিয়ে তাদেরকে যতটুকু আগানোর এগিয়ে দিই। আমি মনে করি এটার সুফলটা ভালো, তবে আরেকটু সময় নিয়ে এগুলি করা উচিত, কারণ শিল্পী তো আর একদিনে তৈরি হয় না, মতো আসে না। সেই প্রতি বছর করব, প্রতি বছরই এত শিল্পী বেরোবে, তাহলে তো সবাই শিল্পী হয়ে যাবে, শ্রোতা থাকবে না।
এবার যে তুমি কানাডায় আসলে, তো কানাডাবাসীদের সম্পর্কে যারা শ্রোতা ছিলেন আর কি, তাদের সম্পর্কে কিছু বলো। কি বলবো, এক কথায় অসম। আমার মনে হয় আমার ভাগ্যটাই ভালো, কারণ আমি যেখানেই যাই আমার একটা খুব ভালো একটা শ্রোতা আমি পেয়ে যাই কেন জানি। তো কানাডাতে এসে এবার এত এত ভালো আমার শ্রোতা পেয়েছি যে সেটা আমি বলে বোঝাতেই পারবো না। তাদের মধ্যে নিশ্চয়ই আমি একজন। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। এবং সবচেয়ে ভালো লেগেছে এখানে আরো আমার অনেকগুলো বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেছিল, আমরা যারা কলেজে পড়তাম। তারপরে আমার কয়েকজন বয়োজ্যেষ্ঠের সাথে পরিচয় হয়েছে যারা আমার আব্বার বন্ধু ছিলেন। তার মধ্যে হাসান মাহমুদ চাচার সাথে আমার পরিচয় হয়েছে। উনি আমার আব্বার অনেক কিছুই আব্বার সাথে ছিলেন অনেক সময় ধরে, অনেক আগে, সেটা জেনে ভালো লেগেছে। তারপরে আরো পরিচয় হয়েছে আরো অনেকের সাথে, আসগর চাচা, এরকম বয়োজ্যেষ্ঠ অনেকের সাথে আমার অনেকদিন পরে দেখা পরিচয় হলো। এবং তারা মানুষ যে এত গান ভালোবাসে, সত্যি সত্যি তারা যে মানে একদম এত সুন্দর করে গানের তারা শ্রোতা, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে এরকম শ্রোতা থাকলে আসলে গান গেলাম গাইতেও ভালো লাগে, গেয়েও ভালো লাগে। সেটাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছো। না, এটা তো আমার কি বলবো, প্লেজার। তোমার জন্য আমাদের বাংলা টেলিভিশনের পক্ষ থেকে এবং শ্রোতাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। বাংলা টেলিভিশনকেও আমার অনেক অনেক শুভেচ্ছা, কারণ তারা এই সুদূর কানাডাতে বসে দেশের সংস্কৃতির চর্চা করে যাচ্ছে। এটা তো বিশাল ব্যাপার। অনেক ধন্যবাদ। সময় যেন কাটে না বড় একা একা
প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। একটি নাচ দেখতে দেখতে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময় একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। আহা চন্দ্র বলিকে যায় রে বাজে